পর্ব ২। ছেলেমেয়েদের উঁচু ক্লাসে ভর্তি করবার একটা অদ্ভুত ঝোঁক ছিল আম্মু। আমাকে লীলানাগদের নারী শিক্ষা মন্দিরে একবার ক্লাস 2তে ভর্তি করে দিলেন। সেকালের ক্লাস 2তে অল্প স্বল্প লেখাপড়ার সাথে খেলাধুলা, গল্প, আবৃত্তি, গান, আবার ঘুমাবার ক্লাসও হতো। সেই সময় সুকুমার রায়ের সৎপাত্র কবিতার আবৃত্তি শুনে এক দিদিমণির প্রেমে পড়ে গিয়েছিলাম একদম। গলার সুরে, বলবার ঢঙে, যাত্রাদলের 5 টাকা মাইনে পাওয়া তবলাবাদক কনিষ্ঠের আর পিলের জ্বরে ভোগা দাদার দুর্দশার ছবিটি জলজ্যান্ত দেখেছিলাম সেদিন। লীলানাগদের নারী শিক্ষা মন্দিরই আমার প্রথম স্কুল। অন্যদের চেয়ে ছোট যেমন, তেমনি বড্ডই হাবাগোবা ছিল। একদিন দিদিমণি সবাইকে ডেকে বললেন, এবারে ঘুমের ক্লাস হবে, সবাই 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বে, চটপট শুয়ে পড়ো। অন্যরা হাসাহাসি করতে থাকলে আমি পরম নিষ্ঠার সঙ্গে চোখ বুজে থেকে সত্যি সত্যি ঘুমিয়ে পড়লাম। সে কি গভীর ঘুম! দীর্ঘ সময় পরে ঘুম ভাঙলে দেখি অন্যরা শোরগোল করে মহা আনন্দে খেলার ক্লাস করছে। ঘুমের ক্লাসের সময় শেষ হয়ে গেছে ততক্ষণ। অপ্রস্তুত হয়ে উঠে বসলাম। ক্লাসের মেয়েরা আমার কাণ্ড দেখে মুখ টেপে হাসতে লাগল। খেলার ক্লাসে আমাকে সঙ্গে ডেকে নিল না ওরা। নারী শিক্ষা মন্দির স্কুলের দেয়ালে কি একটা লতায় হালকা গোলাপি রঙের ফুল ফুটত। নাম জানতে পারিনি কখনো। সামনের দিকের বাগানটা সাজসজ্জা ছিল না, কিন্তু ভারী সবুজ ছিল। একটা ইঁদারার উপরে জাল দেওয়া, আর তাতেও একটা লতাতে ঘন গাঢ় নীল রঙের ফুল ফুটত। কি তার গন্ধ! পরে জেনেছিলাম ওটাই ঝুমকোলতার ফুল। বড় হয়ে জেনেছি ইংরেজিতে ওকে বলে প্যাশন ফ্লাওয়ার। এ ফুলের মোহ আজও আমার কাটেনি, কাটবে না কোনোদিন। একবার ছোট বোন লিনু, ফাহমিদা খাতুন, ময়মনসিংহ থেকে আমাকে একটা চারা এনে দিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাটের ড্রেন ঘেঁষে লাগিয়েছিলাম। পাড়ার ছেলেরা রাস্তার ক্রিকেট খেলতে গিয়ে প্রায়ই ওটাকে উপড়ে ফেলত। আমি ছুটে গিয়ে আবার লাগিয়ে দিতাম। ছেলেদেরকে অনুরোধ করতাম যেন ওটাকে বাঁচিয়ে ক্রিকেট খেলার দলে আমার পুত্র পার্থও ছিল। ওকে বলতাম সবাইকে সাবধান করতে। ওদের এক বন্ধু জিজ্ঞেস করল, এটা কি আঙ্গুর গাছ? তা পাতাগুলো দেখতে আঙ্গুরের মতোই। আমার উদ্বেগ দেখে ওদের মনে হতো দামি ফলের গাছই হবে, না হলে একটা ফুল গাছের জন্য এত কেন? সুগন্ধি ফুলে আমার আকর্ষণ বরাবরের। একবার আমার এক শিক্ষক পাশের বাড়ি থেকে একটা সাদা কাচের প্লেটে খবরের কাগজে জড়িয়ে আমাকে কোরবানির গোশত পাঠিয়েছিলেন। প্লেটটি ধুয়ে তাতে গোল করে ঝুমকোলতা সাজিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। উনি ফোন করে বলেছিলেন, বাহ, বেশ তো। যদিও তিনি একজন কট্টরপন্থী গোঁড়া মনের মানুষ। স্কুলের সামনের দিকটাতে ভেতর দিকে রাস্তার একধারে সরু লম্বা এক রকমের গাছের সারি ছিল। সবাই ওগুলোকে বিলেতি সুপুরির গাছ বলতো। সবুজ খোলসের ছোট ফল ঝরে পড়লে দাঁত দিয়ে খোসা কেটে খেয়েছি। দেখেছি কষাটের সাথে এক রকমের সুপুরিই বটে। নারী শিক্ষা মন্দিরে আমার এক আকর্ষণ ছিল পিছন দিককার বড় বড় গাছ রহস্যে ঘেরা। সামনের একটা আম গাছে দোলনা বাঁধা ছিল। টিফিনের সময় ঘণ্টা পড়লেই ছুট লাগিয়ে দোলনা দখল করা হতো। ভাগ্যক্রমে একবার আমিই ছুটে গিয়ে দোলনা ধরেছিলাম। তাহলে কি হবে, বড় মেয়েরা আমাকে ঠেলে সরিয়ে দোলনায় উঠে দুলতে লাগল। চোখ ফেটে জল এলেও কী বা করার আছে। নারী শিক্ষা মন্দিরে মন উচাটন করা একটা ব্যাপার ছিল সেসব দিনে। সেলাইয়ের গিরিবেলাদির তত্ত্বাবধানে দুপুরের টিফিন তৈরি হতো। কখনো তেকোনা নিমকি, কখনো চিনির রসে ডুবানো জিভে গজা, কখনো গিরিবেলাদির ভাষায় আউলা ছাউলা। আহ, কি তার ঘ্রাণ! রোল নাম্বার ডেকে ডেকে খাবার দেওয়া হতো একে একে। খাবার আনবার জন্যে ঝকঝকে করে মাজা বড় সসপ্যান চোখে এখনো ভাসে। সরস্বতী পুজোর পরের দিন স্কুলের ভেতরেই পিকনিক হয়েছিল একবার। রান্নার ধারে কাছে যাব কি, মুসলমান মেয়ের ছোঁয়া নিয়ে ভয় আছে না? সে সময় ক্লাসে আর কোনো মুসলমান ছিল না। কিন্তু কি আশ্চর্য, শিক্ষক দিদিরা আমাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, এসো এদিকে, বেগুন ভাজা করো। ভয় ভয়ে এগিয়ে গেলাম। বেশ বড় গোল গোল করে কাটা বেগুন ভাজা হচ্ছিল চাটুতে। আমার হাতে খুন্তি ধরিয়ে দিয়ে দিদিমণি বললেন, নাও, সাবধানে বেগুন উল্টে দাও।
আমি আমার স্বভাব মতো অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে এক টুকরো কোনো মতে উল্টে দিলাম। দিদিরা তো হেসে কুটিপাটি, দেখো দেখো কিরকম হাঁটু না ভেঙে খাড়া দাঁড়িয়ে বেগুন উল্টাচ্ছে। অবাক হয়েছিলাম, কই আমার ছোঁয়াতে তো কোনো অসুবিধা হলো না। মনটা বড় হলো। ওদিকে বাড়ি থেকেও বারবার সাবধান করে দেওয়া হতো, ওদের কোনো কিছু ছোবে না, বুঝলে? খবরদার পূজার নৈবেদ্য খাবে না। বাঁধা ছিল উভয় পক্ষে। মনোরঞ্জন ভট্টাচার্য নামের একজন সেতার গানেরও শিক্ষক ছিলেন আমাদের নারী শিক্ষা মন্দিরে। প্রথম গান তার কাছে শিখেছিলাম। ফাগুয়ার রঙে রঙে লাগলো যে দোল পূর্ণিমাতে, আজ ফাগুনে আজ ফাগুনে, গোলাপ বেলি জুই চামেলি, কয় কি কথা কানে কানে। একদিন বিকেলে সেকালের নীলক্ষেতের রেললাইনের কাছের একতলা কোয়ার্টারের সিঁড়িতে বসে আমি ওই গান গাইছি, আর রিনা তখনকার 1 পয়সার মাটির বেহালাতে ক্যাঁ কোঁ করে প্রাণপণে সুর মেলাচ্ছে। হঠাৎ মাঠের দিক থেকে এক রাখাল ছোড়া প্যাঁ 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 করে ভেঙচিয়ে উঠল। চমকে উঠে আমরা তো রেগে কাই। মস্ত বড় ওই মাঠটাতে তখন রাখালরা গরু চড়াত। মাকড়সার মতো পলকা কিসের যেন বীজ বাতাসে উড়ে আসত বছরে এক সময়। আমরা ফু দিয়ে দিয়ে উড়িয়ে ওগুলোর পেছন পেছন ছুটে বেড়াতাম সারা মাঠে। বছর শেষে পরীক্ষার পরে ক্লাস বন্ধ থাকত। বার্ষিক অনুষ্ঠানের মহড়াতেই মন দিতেন সকল শিক্ষক। আমি আর আমার 2 বছরের বোন রিনা মগ্ন হয়ে মহড়া দেখতাম। মনোরঞ্জন মাস্টার মশাই কয়েকটি মেয়েকে সেতারে একটা গত তুলে দিয়েছিলেন। স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের রিহার্সেল হচ্ছিল। বছর শেষে পড়ালেখা ছিল না বলেই আমরাও সেসব শুনবার ফাঁক পেতাম। মুখে গতটা বলে বলে বাজনা পরিচালনা করতেন মনোরঞ্জনবাবু। সেতারের ঝংকারেই তো আমরা মোহিত। তার উপরে একদিন দেখি গতটা আওড়াতে আওড়াতে কয়েকজন মেয়ে তার সঙ্গে নাচ প্র্যাকটিস করছে। সানিসা রে সানিসা। পুরোটা এখনো মনে আছে। যেদিন সেতার আর নাচের একসঙ্গে মহড়া হলো, সেদিন তো সব মিলিয়ে আশ্চর্য মায়াপুরী রচনা হয়েছিল। আসল অনুষ্ঠান দেখবার সুযোগ মিলেছিল বলে মনে পড়ে না। তখনকার দিনে বাড়ির বাইরে সান্ধ্য অনুষ্ঠানে হাজির হবার সুযোগ বিশেষ ছিল না আমাদের। মনোরঞ্জন স্যার আমাদের শিখিয়েছিলেন সত্যেন দত্তের সেই মধুর চেয়ে আছে মধুর, সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চাইতে খাঁটি। আরও একজন মহিলা গান শেখাতেন যেন। তো আমি আর রিনা ওই সানিসার এ সানিসার নাচটিও রপ্ত করে এসে বাড়িতে দরজা বন্ধ করে ধুম প্র্যাকটিস করতাম। আমার কাঠি কাঠি হাতের ভঙ্গিমা নিখুঁত হতো না বলে রিনার কাছে চাটি খেতে হতো। মুখঝামটা তো ছিলই। ছেলেবেলার এই নাচ দীর্ঘকাল নিষ্ঠার সঙ্গে নেচেছি আমরা। 46 সালের দিকে বাড়িতে সেজো চাচি, কাকার দ্বিতীয় পক্ষ, এসে কিছুকাল ছিলেন। তিনি আমাদের ওই ভূতের নৃত্য দেখে একদিন বললেন, হুকি নাচ, আমাদের স্কুলে কত সুন্দর নাচ হতো। চাচি নাকি সেকালের খ্যাতনামা সুন্দরী ছিলেন। তাই নাচ যেমন হোক, চেহারার দরুনই তাকে সাজিয়ে খাড়া করে দেওয়া হতো মঞ্চে। এমনই বুঝে গিয়েছিলাম তার নাচ দেখে। অনেক সাদাসাদির পর এক দুপুরে চাচি তার সেই নাচ আমাদের শিখিয়ে দিল, সঙ্গে গান। আমরা ফুলের বন ফুলের বন ফুলেরই বন, ফুলের মতন মুখখানি সব ফুলের মতো মন। মঞ্চে নাচের সময় নাকি মেয়েদের বুকের উপরে একগুচ্ছ করে ফুল ছিল। ফুলেরই বন বলবার সময় হাত ঘুরিয়ে ঘুরিয়ে বুকের উপর নিয়ে আসতে হতো। আবার ফুলের মতো মুখখানি বলতে পরস্পরের থুতনিতে হাত দিয়ে তাৎপর্য বুঝিয়ে দিয়ে মন বুঝাতে বুকের উপরে হাত ফিরিয়ে আনতে হতো। যাই হোক, ভূতের নৃত্যের সংগ্রহে ওই সুবাদে আরও একখানি নৃত্য যোজনা হয়েছিল আর কি। চাচির গান নিয়ে গোপনে হাসাহাসি করতাম। একসঙ্গে 7 সুর বেরোতো তার গলা দিয়ে। টিফিনের সময় দোলনায় দুলবার চান্স পেতাম না কখনো। স্কুলের ঘোড়ার গাড়ির সেকেন্ড ট্রিপে ফিরবার পালা ছিল বলে একদিন গুটি গুটি পায়ে আম গাছের ডালে বাঁধা দোলনায় দোল খেতে লাগলাম। এমনিতে মহাভীতু আমি। তখন স্কুল প্রায় ফাঁকা।
সেকেন্ড ট্রিপের মেয়েরা স্কুলের সদর দরজার কাছাকাছি দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। দুলতে দুলতে সাহস বাড়ল, বেশ উঁচুতে উঠে যাচ্ছি, আম পাতা ছোঁয়া যায় প্রায়। এমন সময় কটা বাঁদর লাফাতে লাফাতে কাছে এসে হাজির। টিকাটুলির বাঁদর এমনিতেই নামকরা। ভয়ে সিটিয়ে গেলে পরিস্থিতি তো আয়ত্তের বাইরে। দোলনার দোল থামাবো কি করে? ওদিকে ততক্ষণে স্কুলের দায় আমার নাম ধরে চেঁচাতে আরম্ভ করেছে। কাছাকাছি কোথাও ফার্স্ট ট্রিপের ছাত্রীদের নামিয়ে গাড়ি ফিরে এসেছে। তাতেই রক্ষে। দায়ী এসে ওরকম জোরে জোরে দোল খাওয়া দেখে তো তাজ্জব হয়ে গেছে। তারপর ছুটল মুখ, কি মন সাহস! বকতে বকতে আমাকে দোলনা থেকে নামাল। বড় বড় গাছপালায় ভরা পিছন দিকটা স্কুলের সময় ছাড়া অন্য সময় এমনিতেই গা ছমছম করত। তাই ওই বাঁদরের দলের কাছে ঘনিয়ে আসা। ক্লাস 2তে পড়বার সময়কার আরেকটা ঘটনা মনে আছে। সকালে সবসময় অ্যাসেম্বলি হতো। সেদিন অ্যাসেম্বলিতে সবাই ভয়ানক গম্ভীর, আর উঁচু ক্লাসের এক ছাত্রী ঘন ঘন চোখ মুছছে। এক দিদি বিষণ্ণভাবে গাইলেন, মরণের মুখে রেখে দূরে যাও চলে। প্রসঙ্গটি জানতাম। আগের দিন সারাক্ষণ রেডিও শুনেছিলেন বাড়ির সবাই। রবীন্দ্রনাথের অসুস্থতার বিবরণ ঘোষণা করা হচ্ছিল খানিক পরে পরে। দুপুরের একটু আগে বড় বড় ফোঁটায় বৃষ্টি ঝরল। পরে মৃত্যুর খবর শুনে আম্মু বললেন, ঠিক তখনই তো বৃষ্টি হলো, হবে না? কত বড় মানুষটা! তখন কি আর অত শত বুঝি? স্কুল ছুটি হয়ে গেল বলে বরং খুশি মনে বাড়ি ফিরে গেলাম। আমার শৈশবের এই বিদ্যাপীঠের সাংস্কৃতিক অনুষ্ঠানের মান বেশ উঁচু ছিল। ম্যাট্রিক পরীক্ষার পরে 1949 সালে ওই স্কুলের রবীন্দ্রনাথের মালিনী হবে শুনে সেজদিয়ার আমি গিয়েছিলাম দেখতে। স্কুলে ঢুকবার পরে সেই যে বাগান মতো সবুজ জায়গাটা ছিল, সেইখানে দক্ষিণ দিকের দেয়াল ঘেঁষে মঞ্চ তৈরি করা হয়েছিল। তার উল্টো দিকে চেয়ার পেতে দর্শকদের বসবার ব্যবস্থা। মুগ্ধ হয়ে সুপ্রিয়, মালিনী আর দৃপ্ত ক্ষেমঙ্করের কাব্যনাট্য দেখলাম, শুনলাম। ফিরবার পথে সেজদি আর আমি প্রায় স্তব্ধ ছিলাম। অন্তর এতই আলোড়িত হয়েছিল। এ স্কুলের স্মৃতি এখনো ভুলতে পারি না।